বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সো আমরা ভ্যালু ইনভেস্টমেন্ট সিরিজের ভিডিও 1-এ বলেছিলাম যে আমরা বেঞ্জামিন গ্রাহাম এবং ডেভিড এল ডডের সিকিউরিটি অ্যানালাইসিস বই থেকে ডিসকাশন করব রিলেভেন্ট জিনিসগুলো। তো এই বইটি 1934-এ ফার্স্ট এডিশন বের হয়েছে। দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট বুক ডিলিং উইথ দি সিকিউরিটি অ্যানালাইসিস। এবং 1940-তে 1940 সালে এটা সেকেন্ড এডিশন এবং দিস ইজ দ্য লাস্ট এডিশন। সো যেহেতু বইটা প্রায় 80 ইয়ার্স 80 ইয়ার্স আগের বই। সো এই বইটা অনেকগুলো এক্সাম্পল আছে, এটা এখন জন্য রিলিভেন্ট না এবং বাট এখানে কিছু টাইমলেস প্রিন্সিপাল আছে যেটা এখনকার জন্য প্রযোজ্য। ওই জিনিসগুলো নিয়ে মূলত আমরা ডিসকাস করব। সো বইটাকে এই সময়ের এই টাইমের সাথে উপযোগী রিলিভেন্ট করার জন্য এই বইতে অনেকগুলা কমেন্ট আছে, অথবা হচ্ছে অনেক, যেমন জেমস গ্রান্ট, তারপর হচ্ছে সেটে ক্লারম্যান, অনেকেই এই বইটা নিয়ে এখানে রজার লোয়েনস্টিন, এই অনেকগুলো কমেন্ট আছে। তো আমি এগুলো নিয়ে আলোচনা করব না। সো আমি মূলত আপনার এই বইয়ের মূল চ্যাপ্টারগুলো আমরা নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের জন্য রিলেভেন্ট। তো আরেকটা হচ্ছে এখানে অনেকগুলো এক্সাম্পল এখনকার জন্য রিলেভেন্ট না। সো এক্সাম্পলগুলো নিয়ে তেমন কথা বলবো না। এবং এই বইতে বড় ধরনের একটা ফোকাস আছে আপনার বন্ড এবং প্রেফার্ড স্টকের উপরে, সেটা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা মূলত আলোচনা করব স্টক ভ্যালুয়েশন নিয়ে, এবং স্টক ভ্যালুয়েশনের ক্ষেত্রে বিশেষ করে যেগুলো টাইমলেস প্রিন্সিপাল অথবা হচ্ছে স্টিল দ্য রিলিভেন্ট যে প্রিন্সিপালগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। সো বইতে আমরা যদি যাই 61 পেজে চ্যাপ্টার 1 আছে। চ্যাপ্টার 1-এর নাম হচ্ছে স্কোপ অ্যান্ড লিমিটেশনস অফ সিকিউরিটি অ্যানালাইসিস, দি কনসেপ্ট অফ ইন্ট্রিনসিক ভ্যালু। সো আমরা আমাদের ভিডিও 1-এ বলেছিলাম যে ভ্যালু ইনভেস্টমেন্টের কোর যে জায়গাটা, মানে ভ্যালু ইনভেস্টমেন্ট কীভাবে করবেন তার মূল হচ্ছে আপনাকে ভ্যালুয়েশন করতে হবে। আপনি একটা অ্যাসেট কিনবেন, একটা বিনিয়োগ করবেন, তার কতটুকু ভ্যালু মানে যথার্থ, অথবা হচ্ছে কতটুকু ভ্যালু জাস্টিফাইড, সেটা আপনাকে নিজে বের করতে হবে। সে বের করতে গেলে তাহলে এটাকে ভ্যালুয়েশন করতে হবে। সো এই যে ভ্যালুয়েশন, একটা অ্যাসেটের ভ্যালুয়েশন করা, এটাকে ইন্ট্রিনসিক ভ্যালু বলে। এখন তাহলে চ্যাপ্টার 1টা হচ্ছে মূলত হচ্ছে কি স্কোপ অ্যান্ড লিমিটেশন অফ সিকিউরিটি অ্যানালাইসিস। সিকিউরিটি অ্যানালাইসিসের কী স্কোপ থাকে এবং লিমিটেশন কী, এবং কনসেপ্ট অফ ইন্ট্রিনসিক ভ্যালু। তো এখন তাহলে প্রথম হচ্ছে সিকিউরিটি অ্যানালাইসিসের স্কোপ। তো সিকিউরিটি অ্যানালাইসিসের স্কোপের ভিতরে এখানে 3টা ফাংশনস বলা হয়েছে সিকিউরিটি অ্যানালাইসিসের। 1 নম্বর ফাংশন হচ্ছে ডেসক্রিপটিভ ফাংশন, 2 নম্বর হচ্ছে সিলেক্টিভ ফাংশন, 3 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল ফাংশন। সো ডেসক্রিপটিভ analysis consists of marshalling the important facts relating to an issue and presenting them in a coherent and readily intelligible manner. This function is adequately performed for entire range of marketable corporate securities by the various manuals, standard statistics, and pitch and service. So more penetrating type of description seeks to reveal the strong and weak points in the position of an issue, compare its exhibit. সো ডেসক্রিপটিভ ফাংশন মূলত সিকিউরিটি অ্যানালাইসিসের ভিতরে হচ্ছে একটা স্টকের উইক পয়েন্ট কী, তার স্ট্রং পয়েন্ট কী, তার বিজনেস কী, তার ফাইন্যান্সিয়ালস কী, এবং হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়ালসগুলো কী, যেটা আমরা অনেক সময় অনেক পাবলিকেশান থেকেও পাই, অনেক মার্কেট রিলেটেড অনেক ওয়েবসাইট থেকে পাই। সো এইটা হচ্ছে এটা রেডিলি অনেক সময় পাওয়া যায়। সো দিস ইজ ডেসক্রিপটিভ ফাংশন। তো মূলত হচ্ছে অ্যানালিস্টের কাজটা এই ডেসক্রিপটিভেশনের পরে সে নিজের মতো করে প্রত্যেকটা ইনফরমেশানটাকে কোহেরেন্ট এবং রিলেভেন্টগুলোকে করার পরে সিলেক্টিভ ফাংশন শুরু হয়। এখন এই যে ইনফরমেশানগুলোকে আপনাকে অ্যানালাইসিস করে আপনাকে ইউ হ্যাভ টু সিলেক্ট ডিসিশন। সেটা আপনাকে অ্যানালাইসিস করে আপনাকে বলতে হবে এই স্টকটা কি যতটুকু দাম হওয়া উচিত তার সাথে থেকে মার্কেটে প্রাইস বেশি কিনা, মানে এটা ওভার ভ্যালুড কিনা, অথবা এই স্টকের আপনার যেই অ্যানালাইসিস অনুযায়ী যে মূল্য হওয়া উচিত তার সাথে মার্কেটে মূল্যটা কম কিনা, মানে আন্ডার ভ্যালুড কিনা।
অথবা ওভার প্রাইসড কিনা, আন্ডার প্রাইসড কিনা, তাহলে অথবা হচ্ছে রাইটলি অথবা আমরা ফেয়ার ভ্যালুড কিনা, এই ধরনের কমেন্ট এবং অপিনিয়ন দেওয়া, এটা হচ্ছে সিলেক্টিভ ফাংশনের কাজ। এরপর হচ্ছে ক্রিটিক্যাল ফাংশন। সো ক্রিটিক্যাল ফাংশনটা হচ্ছে আপনার একটা অ্যানালিস্ট হচ্ছে মোর নর্মাল যে সাধারণ মানুষ যেভাবে যে ইনফরমেশানগুলো যেভাবে দেখবে, অ্যানালিস্ট তার সাথে ক্রিটিক্যালি দেখবে। সে ফর এক্সাম্পল কোম্পানির যে ফাইন্যান্সিয়ালসগুলো, সেই ফাইন্যান্সিয়ালসগুলোতে কোনো ধরনের অ্যানোমেলি আছে কিনা, অস্বাভাবিক আছে কিনা, কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচারেতে কোনো দুর্বলতা আছে কিনা, রিস্ক আছে কিনা, অথবা হচ্ছে কোম্পানির বিজনেস মডেলের ভিতরে কোনো ল্যাটেন্ট অথবা হচ্ছে অদৃশ্যমান কোনো দুর্বলতা আছে কিনা, অথবা কোম্পানির ফিউচার এমন কোনো প্রসপেক্ট আছে কিনা যেটা হয়তো প্রেজেন্টলি দৃশ্যমান না। সো এই ধরনের অ্যানালাইটিক্যাল করা, অথবা হচ্ছে কোম্পানির প্রফিটেবিলিটির ভিতরে, কস্ট স্ট্রাকচারের ভিতরে এবং কোম্পানির ম্যানেজমেন্টের ভিতরে, এই জিনিসগুলো ক্রিটিক্যালি দেখাটা হচ্ছে অ্যানালিস্টের কাজ। সো তিনটা অ্যানালাইসিসের আমরা যেটা বললাম, স্কোপ, ডেসক্রিপটিভ, দেন হচ্ছে সিলেক্টিভ, থার্ড হচ্ছে ক্রিটিক্যাল। সেকেন্ড এই বই চ্যাপ্টার 1-এর আমরা বলছি ইন্ট্রিনসিক ভ্যালু। সো ভ্যালুয়েশন করতে গেলে আমরা বলি একটা স্টকের একটা ভ্যালু নির্ধারণ করতে হবে, এটাকে আমরা বলি অ্যাপ্রাইসড ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু। এখন ইন্ট্রিনসিক ভ্যালু জিনিসটা কি ইজ ইট এ অ্যাবসুলেট অথবা ডিসক্রিট, অথবা হচ্ছে এটা কোনো সায়েন্টিফিক ফিগার কিনা যেটা সবার জন্য সেম হবে? আনসার হচ্ছে বিগ নো। এটা এই ইন্ট্রিনসিক ভ্যালুটা সবার জন্য এক হবে না। এটা ডিপেন্ড করতেছে অ্যানালিস্টের উপর, কে অ্যানালিসিস করতেছে এবং তার পার্সপেক্টিভটা কী, এবং তার আন্ডারস্ট্যান্ডিংটা কী, এবং সময়টা কোন সময়টাতে অ্যানালিসিসটা হচ্ছে, এবং ফিউচার সম্পর্কে তার অ্যাজামশানগুলো কী। সো এক একজন অ্যানালিস্টের কাছে এক একটা স্টকের ইন্ট্রিনসিক ভ্যালু এক এক রকম হতে পারে। তার মানে হচ্ছে সো ইন্ট্রিনসিক ভ্যালু এটা হচ্ছে একটা ফ্লেক্সিবল অ্যাপ্রোচ। দিস ইজ নট এ এটা মানে এই কারণে বলা হয় যে ভ্যালুয়েশন ইজ নট এ সায়েন্স, ভ্যালুয়েশন ইজ এ আর্ট। সো ভ্যালুয়েশন এক্সাক্ট কোনো সায়েন্স না, অথবা যেটাতে সবার একটা স্টক নিয়ে যদি কেউ সবাই 10টা অ্যানালিস্ট ভ্যালুয়েশন করে 10টা সেম ভ্যালু আসবে, উত্তর হচ্ছে না। এটা যেটা আর্ট, এটা ডিপেন্ড করবে আমি কিভাবে দেখতেছি, আমি কোম্পানির ফিউচার নিয়ে কী দেখতেছি, আমি কোম্পানির কী প্রেডিকশন করতেছি, এবং আমি কোম্পানিকে কীভাবে ডিসকাউন্ট করতেছি। এগুলো আমরা যখন ভ্যালুয়েশনের সব চ্যাপ্টার পড়বো সেখানে আমরা জিনিসগুলো বলবো। হার্ডল রেট, ডিসকাউন্ট কীভাবে করা হয়, ক্যাশ ফ্লো কীভাবে এস্টিমেট করা হয়, টার্মিনাল ভ্যালু কীভাবে এস্টিমেট করা হয়, রিলেটিভ ভ্যালু কীভাবে এস্টিমেট করা হয়। সো অ্যাবসোলিউট ভ্যালু, রিলেটিভ ভ্যালু। তার মানে হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা ফ্লেক্সিবল, দিস ইজ নট এ অ্যাবসোলিউট কোনো জিনিস না। এখন তাহলে কি সিকিউরিটি অ্যানালিস্টের কাজ হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু বের করা? উত্তর হচ্ছে হ্যাঁ, ইন্ট্রিনসিক ভ্যালু বের করা, বাট নট দি এক্সাক্ট ইন্ট্রিনসিক ভ্যালু। হ্যাঁ, এ কারণে আপনার রোল অফ ইন্ট্রিনসিক ভ্যালু ইন দ্য ওয়ার্ক অফ অ্যানালিস্ট দেখেন, এখানে আমি বেঞ্জামিন গ্রাহামের ভাষায় বলতেছি, দি এসেনশিয়াল পয়েন্ট ইজ দ্যাট সিকিউরিটি অ্যানালাইসিস ডাজ নট সিক টু ডিটারমাইন exactly what is the intrinsic value of a given security. Exactly what is the intrinsic value বের করাটা আমার অবজেক্টিভ না, বাট ইট নিডস অনলি টু এস্টাবলিশ আইদার দি ভ্যালু ইজ অ্যাডিকুয়েট। তার মানে হচ্ছে আমি যখন মার্কেটে যাব, তখন আমি যদি একটা গুডস কিনতে চাই, অথবা আমি দেখব এখানে যে দামটা আমার থেকে চাওয়া হচ্ছে, অথবা মার্কেটে বর্তমানে যে দামটা বিরাজমান রয়েছে, সেটা কি এই অ্যাসেটের যেই মূল্য হওয়া উচিত তার চাইতে বেশি কিনা। অথবা আমরা যদি অ্যাবসোলিউট মূল্যে বুঝতে পারি, তাহলে এই সম্পদ থেকে আমি যে ফিউচার যে বেনিফিট পাবো সেটার বর্তমান মূল্য আর বাজার মূল্যের মধ্যে যদি আমি একটা তুলনা করি, বাজার মূল্য বেশি কিনা, বাজার মূল্য বেশি হলে আমি এটা কিনবো না। অথবা হচ্ছে এই সেম সম্পদ অথবা সেম গুডসটা এই বাজারে যে মূল্য, অন্য বাজারে তার চাইতে মূল্য কম না বেশি, যদি তাহলে এটা একটা রিলেটিভ ভ্যালুয়েশন। অথবা হচ্ছে এই গুডসটার মতো আরেকটা গুডস বাজার আছে যেটার দাম কম না বেশি এটার সাথে, তো এটা হচ্ছে তুলনামূলক মূল্য। তাই তুলনামূলক মূল্য হোক অথবা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু হোক, যে কোনোভাবে আমাকে একটা ভ্যালু বের করে, আমার যেহেতু রিস্ক নিচ্ছি, আমার সম্পদ আমি বিনিয়োগ করতেছি, সো আমাকে একটা ভ্যালু বের করে আমাকে একটা অ্যাডিকুয়েটলি কনক্লুশন টানতে হবে, আমি কি মূল্য বেশি দিচ্ছি কিনা, অথবা হচ্ছে আমি এটা কেনা উচিত কিনা, অথবা মূল্য আমি কমে পাচ্ছি কিনা আমার এটা। সো দিস ইজ দ্য পারপাস অফ দ্য ভ্যালুয়েশন অথবা ইন্ট্রিনসিক ভ্যালুয়েশন অ্যানালিস্টের কাজ, যে সে এক্স্যাক্ট ইন্ট্রিনসিক ভ্যালু বের না করতে পারলেও তাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য এবং তার ক্লায়েন্টকে প্রোটেক্ট করার জন্য সে অ্যাডিকুয়েটলি
জাস্টিফাই করতে হবে যে প্রিভেলিং প্রাইস অথবা প্রচলিত বিরাজমান যে দামটা চাওয়া হচ্ছে সেটা বেশি কিনা কম কিনা। তার মানে হচ্ছে আমাদের একটা প্রাইসকে সামনে রেখে মূলত আমরা এই ভ্যালুয়েশনটা করি। এখন সবচেয়ে ইন্টারেস্টিংলি হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আমাদের ভিতরে একটা প্রশ্ন আসে, ভ্যালুয়েশন করে কী লাভ, মার্কেটে কি আমার ভ্যালুয়েশন অনুযায়ী কি স্টকটা প্রাইস হবে কি না। তার মানে হচ্ছে এখানে এটাকে বলে ইন্ট্রিনসিক ভ্যালু ভার্সাস প্রাইস। আমি যে ইন্ট্রিনসিক ভ্যালু বের করলাম আর মার্কেটের যে প্রাইস তার সাথে সম্পর্কটা কি সবসময় মানে পজিটিভ কিনা, অথবা সম্পর্কটা কি অ্যালাইনড কিনা, অথবা সম্পর্কটা কি আপনার লিনিয়ার কিনা। পজিটিভলি উত্তর হচ্ছে নো, বিগ নো। এই যে ইন্ট্রিনসিক ভ্যালু এবং প্রাইস সবসময় কি সম্পর্কযুক্ত না হতে পারে। এর কারণটা হচ্ছে আপনি ইন্ট্রিনসিক ভ্যালু আমরা কীভাবে বের করি, একটা কোম্পানির সম্পদ, তার আর্নিং, তার ডিভিডেন্ড, তার ফিউচার প্রসপেক্ট, তার ম্যানেজমেন্ট। বাট তার মানে এগুলো হচ্ছে ফ্যাক্টরস। আমি এগুলাকে কী করতেছি, আমার ইন্ট্রিনসিক ভ্যালুতে নিয়ে আসতেছি। বাট মার্কেটটা শুধু এগুলো দিয়ে চলে না, মার্কেটে আরও ফ্যাক্টরস আছে। এই যে ইন্ট্রিনসিক ভ্যালুর যে ফ্যাক্টরসের বাইরেও মার্কেটে দুটো ফ্যাক্টরস আছে, যেটাকে এই বইতে আমার কাছে সবচেয়ে অসাধারণ লেগেছে। 71 পেজে বলা আছে রিলেশনশিপ ইন্ট্রিনসিক ভ্যালু ফ্যাক্টরস টু মার্কেট প্রাইস। তার মানে মার্কেটে জেনারেল মার্কেট ফ্যাক্টরস, ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরস। সো মার্কেটে মূলত তিনটা ফ্যাক্টরস একটা শেয়ারের স্টকের প্রাইস নির্ধারণ করতে ভূমিকা রাখে। তার মধ্যে মার্কেট ফ্যাক্টরস, আরেকটা হচ্ছে ফিউচার ভ্যালু ফ্যাক্টরস, আরেকটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু ফ্যাক্টরস। সো মার্কেট ফ্যাক্টরসের ভিতরে আছে টেকনিক্যাল, ম্যানিপুলেটিভ, সাইকোলজিক্যাল। যে টেকনিক্যাল যে অ্যানালিস্ট যারা ট্রেন্ড অ্যানালাইসিস করে, ভলিউম অ্যানালাইসিস করে, প্রাইস অ্যানালাইসিস করে, এবং যারা চার্ট দেখে ইনভেস্টমেন্ট করে, সো তারা তো ফান্ডামেন্টালের এই জিনিসগুলো কনসিডারেশনে আনতেছে না। তো কনসিডারেশন যদি না আনে তার মানে তার নির্ধারিত প্রাইস আর ইন্ট্রিনসিক ভ্যালুর তার নির্ধারিত প্রাইস আর ইন্ট্রিনসিক ভ্যালুর যে শুড বি প্রাইস সেটাতে এক হবে না। সাইকোলজিক্যাল, ম্যানিপুলেটিভ। মার্কেট হচ্ছে আপনার ম্যানিপুলেশন। আমরা জানি মার্কেট মেকাররা মার্কেট ম্যানিপুলেট করে। মার্কেট ক্যান বি ম্যানিপুলেটেড ইন মেনি ওয়াইজ। এই ম্যানিপুলেশন কিন্তু মার্কেটের একটা স্টকের প্রাইসটা কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু থেকে কিন্তু কী করে, ডিস্টেন্স তৈরি করে, ডেভিয়েশন তৈরি করে ফেলে। এবং মোর ইম্পর্টেন্টলি সাইকোলজিক্যাল ফ্যাক্টরস অফ ইনভেস্টরস। ম্যাথ সাইকোলজি ইনভেস্টরের যেটা থাকে, যে ইনভেস্টররা অনেক সময় কি ওভার পেসিমিস্টিক হয়ে যায়, আবার অনেক সময় কি ওভার অপটিমিস্টিক হয়ে যায়। কারণ যেটাকে বেঞ্জামিন গ্রাহাম তার ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইতে বলছে যে আনসাস্টেনেবল অপটিমিজম এবং আনজাস্টিফাইড পেসিমিজম মিস্টার মার্কেটের, ইররেশনাল। সো এইগুলো কিন্তু এই ফ্যাক্টরসটা কিন্তু প্রাইস নির্ধারণ করে। এই প্রাইস নির্ধারণ করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। দ্বিতীয় নম্বর, এবং এগুলো হচ্ছে স্পেকুলেটিভ পার্ট, দিস ইজ নট এ ইনভেস্টমেন্ট পার্ট। ইনভেস্টররা কিন্তু এই যে মার্কেট ফ্যাক্টরসটাকে কনসিডারেশনে তেমনভাবে নেয় না যে ইন্ট্রিনসিক ভ্যালু করবে। ফিউচার ভ্যালু ফ্যাক্টরসের ভিতরে আছে ম্যানেজমেন্ট অ্যান্ড রিপুটেশন। ফিউচার ভ্যালুর ভিতরে ম্যানেজমেন্টের কম্পিটেন্সির উপর আমরা কী করি, আমরা সেখানে একটা ভ্যালু নির্ধারণ করি যে এই ম্যানেজমেন্টের কম্পিটেন্সির কারণে মার্কেটে সে প্রতিযোগিতা কীভাবে আগায় থাকবে এবং তার গ্রোথ কীভাবে হবে। কম্পিটিটিভ কন্ডিশন এবং পসিবল প্রবাবল চেঞ্জেস ইন দ্য ভলিউম, প্রাইস, কস্ট, কোম্পানির ফিউচার সেলস কেমন হবে, সেখানে তার প্রাইস কী থাকবে, কস্ট স্ট্রাকচার কী হবে, এবং স্কেলের কারণে সে কী ধরনের প্রফিটেবিলিটি ইম্প্যাক্ট পড়বে। সো ফিউচার ভ্যালু ফ্যাক্টরস এটা ইনভেস্টমেন্টের ভিতরে পড়ে এবং এটা স্পেকুলেশনের ভিতরে পড়ে। এই যে ফিউচার ভ্যালু নিয়ে ইনভেস্টররাও আপনার এই কনসিডারেশন নেয় এবং ফিউচার ফ্যাক্টরসগুলোকে স্পেকুলেশনও নেয়। সো দিস ইজ কমন ফর স্পেকুলেশন ইনভেস্টমেন্ট। থার্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু ফ্যাক্টর, যেটা শুধু ইনভেস্টররা কনসিডারেশন নেয়। আর্নিংস, ডিভিডেন্ড, অ্যাসেট, ক্যাপিটাল স্ট্রাকচার, টার্মস অফ দ্য ইস্যু, আদার্স। সো মার্কেট প্রাইসটা নির্ধারিত হয় মার্কেট ফ্যাক্টরস, ফিউচার ভ্যালু ফ্যাক্টরস এবং ইন্ট্রিনসিক ভ্যালু ফ্যাক্টরস। এই তিনটে ফ্যাক্টরস নিয়ে অ্যাটিচিউড অফ পাবলিক টুয়ার্ড এ স্টক, একটা স্টক সম্পর্কে একটা পাবলিক অ্যাটিচিউড তৈরি হয় এবং সেই অ্যাটিচিউড থেকে মানুষ বিডস করে অথবা হচ্ছে সেল অর্ডার দেয়, বাই অর্ডার দেয়, এবং এটাই সেল এবং বাই অর্ডারে ইন্টারাকশনের কারণে মার্কেট প্রাইসটা বাড়ে। সো কখনো কখনো মার্কেট ফ্যাক্টরসটা ডমিনেন্ট হয়ে যায়, যার কারণে দেখা যাচ্ছে ফান্ডামেন্টালের সাথে ইন্ট্রিনসিক ভ্যালুর সাথে কোনো সম্পর্ক ছাড়াই লাগামহীনভাবে শেয়ারের দাম বাড়ে অথবা কমে। কখনো কখনো ইন্ট্রিনসিক ভ্যালু ফ্যাক্টরসটা মার্কেটে সামনে চলে আসে, তখন আমরা দেখি
যে ইন্ট্রিনসিক ভ্যালুর কারণে যে একটা আন্ডার ভ্যালুড স্টক একসময় ফেয়ারলি ভ্যালুড হয়, অথবা একটা ওভার ভ্যালুড স্টক কমতে কমতে আবার তার আগের জায়গায় চলে আসে। এবং ফিউচার ভ্যালু ফ্যাক্টরস, এটা উইদিন দিস ফ্রেমওয়ার্কের ভিতরে এটা সুইং করাই অথবা হচ্ছে নির্ধারণ করে। সো এখানে আমরা উত্তরটা পেলাম। সেরকম আমাদের অনেকে বলে যে মার্কেট তো ইন্ট্রিনসিক ভ্যালু অনুযায়ী চলে না, অথবা ফান্ডামেন্টাল অনুযায়ী চলে না। আবার আমরা অনেকে মনে করি মার্কেট শুধুমাত্র টেকনিক্যাল অনুযায়ী চলা উচিত না, অথবা হচ্ছে ফিউচার। তার মানে হচ্ছে আমরা এখানে বললাম যে মার্কেট আসলে এককভাবে কোনো কিছু দ্বারা নির্ধারিত নয়, মার্কেটের 3টা কম্পোনেন্ট দিয়ে মূলত নির্ধারিত হয়। সো এখন ইন্ট্রিনসিক ভ্যালু যদি আমি বের করি এবং আমি যদি ইনভেস্টমেন্ট করি, তাহলে আমার যে ফ্যাক্টরটা এটা tomorrow মার্কেটে রিফ্লেক্ট হবে, যেহেতু মার্কেটে ইন্ট্রিনসিক ভ্যালু ফ্যাক্টরসটাও কিন্তু প্রাইসে একটা ভূমিকা রাখে। সো এরপর আসছে এখানে আমি শেষ করতেছি যে এখানে একটা জিনিস বলা হচ্ছে যে এখন এই ভ্যালুয়েশনের ক্ষেত্রে অ্যানালিস্টদের কী অবস্টাকল হয়, মানে অ্যানালিস্টরা কখন তার এই মানে অ্যানালিসিসের যে রেজাল্ট পায় না, অথবা রেজাল্ট পাইতে সময় লাগে। তার মধ্যে 3টা কারণ। এক নম্বর হচ্ছে অথবা হচ্ছে আমরা যেটাকে বলে চ্যালেঞ্জ অফ অ্যানালাইসিস, সিকিউরিটি অ্যানালাইসিস। কী কী চ্যালেঞ্জ? এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ইনএডিকুয়েসি অর ইনকারেক্টনেস অফ দ্য ডেটা, যে ডেটা আমরা যেগুলো পাই এগুলো ইনএডিকুয়েট। আর আমাদের দেশে আমরা দেখি যে কোম্পানিগুলো তার প্রপার ডিসক্লোজার দেয় না, যে এবং অ্যাডিকুয়েট ডিসক্লোজার না থাকার কারণে, যথেষ্ট পরিমাণ তথ্য না থাকার কারণে আমরা অনেক সময় তার শেয়ার সম্পর্কে সঠিক ধারণা নিতে পারি না এবং তাকে ভ্যালুয়েশন করতে, আমাদের অ্যাজাম্পশনগুলো করতে প্রবলেম হয়। এবং অনেক সময় ডিসক্লোজার যতটুকু থাকে সেই ডিসক্লোজারের উপর, এটা কারেক্টনেসের উপরে এবং এটা সত্যতার উপরে এবং ফেয়ারনেসের উপরে আমাদের যথেষ্ট সন্দেহ থাকে এবং ডাউট থাকে। সো এটা একটা বড় প্রবলেম, যে আমরা বলি গার্বেজ ইন গার্বেজ আউট। আমার ডেটার উপরে যদি আমার রিলায়েবিলিটি না থাকে, ফেথফুলনেস না থাকে, তাহলে তো আমি আমার অ্যানালাইসিস আমি করে সেটার উপর ট্রাস্ট করতে পারবো না, ডিপেন্ড করতে পারবো না। সো এটা 1940 আছে, এটা এখন আমাদের আজ এখানে আছে। 2 নম্বর হচ্ছে আনসার্টেনিটি অফ দ্য ফিউচার, যে আমরা জানি ইন্ট্রিনসিক ভ্যালুয়েশন করতে গেলে আমাদের ফিউচারের কিছু জিনিস নিয়ে আসতে হয়, যে আমাদের ফিউচার গ্রোথ কেমন হবে, আমার টার্মিনাল ভ্যালু কেমন হবে, ক্যাশ ফ্লো কেমন হবে। সো এই ফিউচার ইজ আনসার্টেন, যার কারণে হচ্ছে ফিউচার আনসার্টেনিটির কারণেও কিন্তু আমার ইন্ট্রিনসিক ভ্যালু অথবা আমার অ্যানালাইসিসটা মার্কেটে রেডিলি রিফ্লেক্ট না হতে পারে, অথবা আমার রিয়ালিটির সাথে আমার অ্যানালাইসিসের একটা ডিফারেন্স থাকতে পারে। 3 নম্বর হচ্ছে ইরেশনাল বিহেভিয়ার অফ দ্য মার্কেট। দিস ইজ দ্য মোস্ট strong factor in our country, especially developing country, underdeveloped country, যে মার্কেটের ইরেশনাল বিহেভিয়ার কারণে, মার্কেট পার্টিসিপেন্ট অথবা মার্কেট ম্যানিপুলেশনের কারণে আমার যে অ্যানালাইসিস, সেটার অ্যানালাইসিসের যে রেজাল্ট, সেটা মার্কেটটাকে আমাদের পেতে অনেক সময় অনেক সময় লাগে, অনেক ধৈর্য ধরতে হয়, অনেক কষ্ট করতে হয়। সো চ্যাপ্টার 1 আমরা এখানে বললাম যে একটা সিকিউরিটি, আমি সামারি করতেছি সিকিউরিটি অ্যানালাইসিসের 3টা স্কোপ। একটা হচ্ছে ডেসক্রিপটিভ, 2 নম্বর হচ্ছে সিলেক্টিভ, 3 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল। সো সিকিউরিটি অ্যানালাইসিসে আমি ডেসক্রিপশন যেমন থাকবে, ডেসক্রিপটিভ সকল ফ্যাক্টর থাকবে। 2 নম্বর হচ্ছে আমার সিলেকশন, আমাকে ডিসিশন থাকবে। 3 নম্বর হচ্ছে আমার ক্রিটিক্যালি, আমাকে এটা অ্যানালাইসিস ক্রিটিক্যাল ফ্যাক্টরগুলো নিয়ে এটাকে অ্যাডজাস্টমেন্ট দেখাতে হবে। 2 নম্বর হচ্ছে আমার ইন্ট্রিনসিক ভ্যালু আমি যেটা করবো, ইন্ট্রিনসিক ভ্যালু ইজ নট অ্যাবসুলেট, অথবা এটা ফিক্সড না, এটা রিলি ফ্লেক্সিবল এবং এটা এক একজনের কাছে এক একটা হতে পারে। এবং একটা অ্যানালিসিসের সিকিউরিটি অ্যানালাইসিসের অবজেক্টিভে একজ্যাক্ট ইন্ট্রিনসিক ভ্যালু বের করা না, বরং একটা অ্যাডিকুয়েট ভ্যালু বের করা, যেটার দ্বারা আমি মার্কেট প্রাইসটাকে জাস্টিফাই করতে পারি, অথবা মার্কেট প্রাইসটাকে আমি ইভ্যালুয়েট করতে পারি, অ্যাসেস করতে পারি, যেটা কি বেশি কম নাকি ঠিক আছে। থার্ড হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু এবং মার্কেট প্রাইসের ভিতরে সম্পর্ক মানে এক না হওয়াই স্বাভাবিক। কারণটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু নির্ধারিত হয় কোম্পানির ফাইন্যান্সিয়ালস দিয়ে, ডিভিডেন্ড, আর্নিংস, সেলস, অ্যাসেট, ক্যাপিটাল স্ট্রাকচার এবং ম্যানেজমেন্ট, এসব জিনিস দিয়ে। বাট মার্কেট প্রাইস ইজ বিং ডিটারমাইন্ড বাই সাম আদার অ্যালং উইথ সাম আদার ফ্যাক্টরস, লাইক হচ্ছে সেখানে আমরা বললাম সেখানে হচ্ছে মার্কেটের ফ্যাক্টরস আমরা বললাম ম্যানিপুলেশন আছে, সেখানে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, এবং সেখানে হচ্ছে ইমোশনাল সাইকোলজিক্যাল ফ্যাক্টরস আছে, প্লাস হচ্ছে ফিউচার ফ্যাক্টরসগুলো এখানে ভূমিকা রাখে। যে সেকেন্ড ফ্যাক্টর, যে ফিউচার গ্রোথ কী হবে, ম্যানেজমেন্ট, মার্কেট কন্ডিশন, কোম্পানি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এগুলো ফিউচার। এবং প্রেজেন্টলি ইন্ট্রিনসিক ভ্যালু। সো ইন্ট্রিনসিক ভ্যালু ফ্যাক্টরস, ফিউচার ভ্যালু ফ্যাক্টরস এবং মার্কেট ফ্যাক্টরস, এই 3টা ফ্যাক্টরস মিলেই একটা শেয়ার সম্পর্কে
ইনভেস্টরের অ্যাটিটিউড তৈরি হয়, সেটা অনুযায়ী বাই এবং সেলের ইন্টারাকশনের মাধ্যমে একটা প্রাইস নির্ধারিত হয়। তবে এখানে আসার কথা হচ্ছে একটা সময় গেলে একটা সময় ইন্ট্রিনসিক ভ্যালু মার্কেট প্রাইসের ভিতরে রিফ্লেক্ট হয়, গ্রেটলি হয়। আরেকটা হচ্ছে সিক্রিনাইসিস করতে গেলে আমরা 3টা প্রবলেম এখানে ফেস করি, যেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে অ্যাডিকুয়েসি অর ইনকারেক্টনেস অফ দ্য ডেটা, 2 নাম্বার হচ্ছে ফিউচার আনসার্টেনিটি অফ দ্য ফিউচার, 3 নাম্বার হচ্ছে ইমোশনাল অর মার্কেট ম্যানিপুলেশন, যেটা আমাদের স্টিল রিলেভেন্ট। I think this is great learning for us. Thank you for watching, and please stay tuned for the future video.